এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র আর গোলাবারুদ উদ্ধার ও মোতায়েনের কাজ করছে ইরান, এমন দাবি মার্কিন কর্মকর্তাদের। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে এনবিসি নিউজ। সেখানে বলা হয়, ভূগর্ভের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য যুদ্ধাস্ত্র পুনরুদ্ধারের কাজ করছে তেহরান। যুক্তরাষ্ট্র আবার হামলা করলে এর কঠোর জবাবের প্রস্তুতি হিসেবেই এমন পদক্ষেপ ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র আর গোলাবারুদ উদ্ধার ও মোতায়েনের কাজ করেছে ইরান, এমন দাবি মার্কিন কর্মকর্তাদের। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে এনবিসি নিউজ। সেখানে বলা হচ্ছে, ভূগর্ভের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য যুদ্ধাস্ত্র পুনরুদ্ধারের কাজ করছে তেহরান। যুক্তরাষ্ট্র আবার হামলা করলে এর কঠোর জবাবের প্রস্তুতি হিসেবেই এমন পদক্ষেপ ইরানের। এদিকে নতুন অস্ত্র আনছে ইরান। যুক্তরাষ্ট্রের হার্ট অ্যাটাক, রহস্যময় ভয়ঙ্কর মারণাস্ত্র আনছে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবার সম্ভবত আওয়াজ দিয়েই যুদ্ধ হতে পারে, তবে যুদ্ধটা হুট করে শুরু করবে, এটা হলো কৌশল, যাতে প্রথম ধাক্কায় ইরানকে ফেলে দেওয়া যায়। ইরান হুট করে আক্রমণ করবে না, ইরান অপেক্ষা করবে যে প্রথম দফায় ধাক্কায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কতটা ক্ষতি করতে পারে, আর কাকে কাকে ধ্বংস করতে পারে, কাকে কাকে মেরে ফেলতে পারে এবং কোন কোন স্থাপনায় আঘাত করতে পারে। তারপর ইরান জবাব দেবে, এটাই হচ্ছে কৌশল। এবং ইরান যদি শুরু করে তাহলে আবার পুরো বিশ্ব তখন ইসরায়েল এবং আমেরিকার পক্ষে যাবে এবং বলবে যে ঠিক আছে, তোমরা এখন করো। তখন এদিকে ইরানকে অবরুদ্ধ করে রাখা অসম্ভব, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চললেও থেমে নেই উত্তেজনা। দুই দেশের মধ্যে চলছে হুমকি পাল্টা হুমকি। এমন উত্তেজনার মাঝেই এবার ইরানকে অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এমন হুমকির পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে কেন ইরানকে অবরুদ্ধ করা সম্ভব নয়। এদিকে মার্কিন সেনাদের 12টা বাজালো ইরানি সিক্রেট সেনারা। এক ঘোষণাতেই পেন্টাগনের মুখ শুকালো। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা যখন তেহরানের আকাশ বিদীর্ণ করেছে, তখনও গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হিসাব মিলিয়েছেন দেদারসে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, যুদ্ধের পর যুদ্ধ, 4 দশকেরও বেশি সময় ধরে পশ্চিম যা দিয়ে ইরানকে হাঁটু গেড়ে বসাতে চেয়েছে, তার কোনোটিই কাজ করেনি, বরং উল্টোটা ঘটেছে। যুদ্ধ যত গভীর হচ্ছে, ইরানের বিকল্প অর্থনৈতিক কাঠামো তত মজবুত হচ্ছে। কিভাবে? সেই গল্পটা ঠিক যতটা অবাক করা, ততটাই রোমাঞ্চক। এদিকে সমুদ্রপথে শত্রুর দাপট রুখে দেওয়ার ঘোষণা মুজতবা খামেনির। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। হরমুজ প্রণালী আবার চালু করা সহ যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব দিয়েছে তেহরান। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আলিয়ানফ লেখেন, যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে অভ্যস্ত, তবে ইরানের ক্ষেত্রে তা কাজ করবে না। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে সাময়িক যুদ্ধবিরতি, তবে গুরুত্বপূর্ণ এ সময়ে হাত গুটিয়ে বসে নেই তেহরান। নিচ্ছে আরও শক্তভাবে ফিরে আসার প্রস্তুতি, দাবি মার্কিন কর্মকর্তাদের। এ নিয়ে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ভূগর্ভে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধার ও পুনরায় মোতায়েনের কাজ জোরদার করেছে তেহরান। মার্কিন কর্মকর্তাদের দাবি, ওয়াশিংটন আবার হামলা শুরুর সিদ্ধান্ত নিলে মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত হানবে তেহরান। মার্কিন কর্মকর্তাদের দাবি, ওয়াশিংটন আবার হামলা শুরুর সিদ্ধান্ত নিলে মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত হানবে ইরান। মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠনে মরিয়া ইরান। একই সঙ্গে গোপনে সরিয়ে রাখা অস্ত্র আবার সক্রিয় করার চেষ্টা চলছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আগে দাবি করেছিলেন সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে ইরান। এমন তথ্য রয়েছে ওয়াশিংটনের হাতে। এদিকে হোয়াইট হাউসের দাবি, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী ও সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, এখনও উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ও যুদ্ধবিমান হাতে আছে তেহরানের। অক্ষত আছে আইআরজিসির নৌ সক্ষমতার একটি বড় অংশ। ইরানের দাবি, এখনও যুদ্ধ চালিয়ে যাওয়ার যথেষ্ট সক্ষমতা রয়েছে তাদের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথায়ও মেলে সেই ইঙ্গিত। সম্প্রতি তিনি বলেছেন, এখনও বাকি আছে ইরানের অস্ত্র ভান্ডারের প্রায় অর্ধেক। পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মার্কিন রণতরীর দম্ভ চূর্ণ করে এবার এক রহস্যময় ও ভয়ঙ্কর মারণাস্ত্র উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের দাবি, এই অস্ত্রটির কথা শুনলে শত্রুপক্ষ স্রেফ হার্ট অ্যাটাক করবে। রণক্ষেত্রে মার্কিন আধিপত্যকে স্রেফ রসিকতায় পরিণত করে মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন কি ঘটাতে যাচ্ছে ইসলামিক রিপাবলিক। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক হুঙ্কার দিয়ে জানিয়েছেন, খুব শীঘ্রই তারা এমন এক অস্ত্র উন্মোচন করতে যাচ্ছেন যা শত্রুর ঠিক পাশেই মোতায়েন করা আছে। তার ভাষায়, শত্রু এই অস্ত্রটিকে গভীরভাবে ভয় পায়। এই ঘোষণা কেবল একটি সামরিক বার্তা নয়, বরং ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য এক প্রচ্ছন্ন সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিনীদের গর্বের এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনে অন্তত 7 বার মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই প্রতিশোধমূলক অভিযানের ফলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই রণতরী থেকে কোনো যুদ্ধবিমান উড্ডয়ন বা সামরিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছিল। সমুদ্রের বুক চিরে ইরানি মিসাইলগুলো বুঝিয়ে দিয়েছে কে এই অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রক। ইরানি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বিদ্রুপ করে বলেন, শত্রুপক্ষ ভেবেছিল তারা খুব অল্প সময়ে ইরানকে কুপোকাত
আঘাত করবে, কিন্তু এখন সেই পরিকল্পনা বিশ্বের নামী সামরিক একাডেমিগুলোতে স্রেফ একটি কৌতুক বা রসিকতায় পরিণত হয়েছে। আগ্রাসন চালিয়ে ইরানকে থামানো তো দূরের কথা, খোদ মার্কিন নেভি এখন মধ্যপ্রাচ্যের সাগরে দিশেহারা। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আগ্রাসনের জবাবে ইরান বসে থাকেনি। অন্তত 100টি ধাপে শক্তিশালী ও পাল্টা সফল হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। পশ্চিম এশিয়া জুড়ে থাকা সংবেদনশীল আমেরিকান এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনে ইরান প্রমাণ করেছে যে আঘাত করলে তার জবাব কত ভয়াবহ হতে পারে। যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আরব সাগর থেকে এই প্রণালীর মুখ এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। শত্রুপক্ষ বা তাদের মিত্রদের কোনো জাহাজ এখন আর ইরানের অনুমতি ছাড়া এই জলপথ অতিক্রম করতে পারছে না। কমান্ডার ইরানি সাফ জানিয়ে দিয়েছেন, যদি তারা আরো কাছে আসার চেষ্টা করে তবে কোনো দেরি না করেই অ্যাকশন নেওয়া হবে। নৌবাহিনীর বিরুদ্ধে কঠোর ক্ষোভ উগরে দিয়ে কমান্ডার বলেন, আমেরিকা এখন সোমালি জলদস্যুদের চেয়েও জঘন্য। তারা কেবল অবৈধভাবে ইরানের জাহাজ জব্দ করছে না, বরং ক্রিউ এবং তাদের পরিবারকে জাহাজে জিম্মি করে রেখেছে। এই জলদস্যুতা ও জিম্মি রাজনীতির বিরুদ্ধে এবার চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। শহীদদের রক্তের শপথ নিয়ে ইরান জানিয়েছে তারা পিছু হটতে জানে না। অবরোধ সত্ত্বেও ইরানের জাহাজগুলো বন্দরে ভিড়ছে এবং গন্তব্যে পৌঁছচ্ছে। নৌবাহিনীর প্রধানের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। শত্রুকে এমন এক অনুশোচনা জায়গা নিয়ে ধাক্কা দেওয়া হবে যা তারা কখনো কল্পনাও করেনি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে কোণঠাসা করতে সমুদ্রপথ অবরোধের ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তার এমন আগ্রাসী মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ে। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এই অবরোধের বার্তাকে পাত্তাই দেয়নি ইরান। হেগসেথের হুমকির পাল্টা জবাবে রীতিমতো রণহুঙ্কার ছেড়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক মাধ্যমে একটি মানচিত্র পোস্ট করে তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সামরিক ও ভৌগোলিক জ্ঞান নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। গালিবাফ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরানকে ব্লক করার চিন্তা করা কেবল অবাস্তবী নয়, বরং হাস্যকর। হেগসেথকে সরাসরি বিদ্রুপ করে গালিবাফ আরো বলেন, মনে হচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ভূগোলে একটু দুর্বলতা আছে। ইরান কোনো বিচ্ছিন্ন দ্বীপ দেশ নয় যে চাইলেই তাকে চারপাশ থেকে জলপথে ঘিরে ফেলা যাবে। গালিবাফের এই মন্তব্য ওয়াশিংটনের নীতি নির্ধারকদের জন্য এক বড় ধরনের মানসিক ধাক্কা হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। তিনি আরো মনে করিয়ে দেন যে ইরানের বিশাল উপকূল রেখা এবং আঞ্চলিক প্রভাব সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে হেগসেথ এমন বালখিল্য মন্তব্য করতেন না। গালিবাফ তার মন্তব্যে অত্যন্ত কৌশলে বিশ্ব জ্বালানি রাজনীতির মূল কেন্দ্রবিন্দুটি সামনে নিয়ে এসেছেন। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী সহ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ মূলত তেহরানের হাতেই। বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত এই রুটটি ব্যবহার করে বিশ্বে 1/3 জ্বালানি তেল পরিবাহিত হয়। গালিবাফের প্রচ্ছন্ন বার্তাটি পরিষ্কার, যদি ইরানকে অবরোধের চেষ্টা করা হয় তবে তেহরান এই লাইফলাইন বন্ধ করে দিতে দ্বিধা করবে না, যা বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর ক্ষমতা রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের আসন্ন কর্মকর্তাদের কট্টর ইরান বিরোধী অবস্থানের বিপরীতে তেহরান আগে ভাগে তাদের কঠোর মনোভাব জানান দিচ্ছে। মোহাম্মদ বাঘের গালিবাফের এই মন্তব্য কেবল হেগসেথকে ব্যক্তিগত আক্রমণ নয়, বরং ওয়াশিংটনকে দেওয়া একটি শক্তিশালী বার্তা, যা যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দিতে তেহরান সামরিক ও কৌশলগতভাবে শতভাগ প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে এবার গোলাগুলির বদলে শুরু হয়েছে ডিজিটাল লড়াই। সরাসরি মার্কিন মেরিন সেনাদের ব্যক্তিগত জীবনে হানা দিয়েছে ইরান সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী। হাজার হাজার সেনার গোপন তথ্য এখন ইন্টারনেটে উন্মুক্ত। রণক্ষেত্রে নয়, বরং মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে উঠছে মরণ পরোয়ানা। ইরানপন্থী দুর্ধর্ষ হ্যাকার গোষ্ঠী হান্দালা দাবি করেছে তারা পারস্য উপসাগরে মোতায়েন প্রায় 2379 জন মার্কিন মেরিন সদস্যের ব্যক্তিগত তথ্যে শীত কেটেছে। কেবল নাম নয়, তাদের গতিবিধি এখন হ্যাকারদের হাতে মুঠোয়। সেনা সদস্যদের হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে হুমকিমূলক বার্তা। সেখানে স্রেফ লেখা থাকছে, তোমরা আমাদের নজরদারিতে আছো। শাফাক নিউজের দাবি, এই ঘটনা মার্কিন বাহিনীর মধ্যে এক চরম অস্থিরতা ও মানসিক চাপ তৈরি করেছে। নিজের ডেরায় বসেও এখন নিরাপদ বোধ করছেন না বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীর সদস্যরা। কি নেই সেই ফাঁস হওয়া তথ্যের তালিকায়? হ্যাকারদের দাবি, তাদের কাছে সেনাদের বাড়ির ঠিকানা, পরিবারের সদস্যদের পরিচয়, এমনকি প্রতিদিন তারা কোন পথে যাতায়াত করেন তার বিস্তারিত রুটিনও রয়েছে। একে কেবল তথ্য চুরি নয়, বরং মার্কিন নিরাপত্তার ভিত নাড়িয়ে দেয়া এক মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ঘটনায় নড়ে চড়ে বসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। একে অপারেশনাল সিকিউরিটির জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত। মার্কিন গোয়েন্দারা এখন তন্ন করে খুঁজছেন ঠিক কোন ছিদ্র দিয়ে পেন্টাগনের দুর্ভেদ্য দেয়ালে ঢুকে পড়ল এই সাইবার ভাইরাস। এই গোষ্ঠীর সাহসের এখানেই শেষ নয়। গত মাসেই তারা দাবি করেছিল FBI পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেল তারা হ্যাক করেছে। প্যাটেলের ব্যক্তিগত ছবি ও জীবন বৃত্তান্ত ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তারা যেন জানান দিচ্ছে হোয়াইট হাউসের অন্দরমহলও তাদের রাডারের বাইরে নয়। এদিকে ভূ রাজনৈতিক মঞ্চে চলছে অন্য নাটক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তেহরান নাকি এখন সমঝোতার জন্য মরিয়া। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরান চায় দ্রুত যেন হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়, কিন্তু সেই চাপের মুখে ইরান কি তবে এই সাইবার হামলাকে পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করছে? ট্যাঙ্ক আর মিসাইল এখন অতীত, বর্তমানের যুদ্ধ হচ্ছে কিবোর্ড আর কোডিংয়ে। আধুনিক এই সংঘাতে সেনাদের সরাসরি হত্যার চেয়ে তাদের তথ্য ফাঁস করে দিয়ে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার কৌশলটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হচ্ছে। হ্যাকাররা প্রমাণ করে দিয়েছে ডিজিটাল ফ্রন্টে কোনো সীমানা নেই। এদিকে সমুদ্রপথে শত্রুর দাপট রুখে দেওয়ার ঘোষণা মুজতবা খামেনির।
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তেহরান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই পানিপথে শত্রুর অপব্যবহার নির্মূল করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে। তিনি তেহরানের পক্ষ থেকে একটি চুক্তি মেনে নেওয়া এবং তার ভাষায় আত্মসমর্পণ বা গিভ আপ করার অপেক্ষায় রয়েছেন। ট্রাম্পের মতে এই চুক্তির শর্ত মেনে নেওয়া না পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। অন্যদিকে খামেনি তার বিবৃতিতে এই অঞ্চলে নিজেদের আধিপত্য ও নিরাপত্তা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এবার সম্ভবত আওয়াজ দিয়েই যুদ্ধ হতে পারে, তবে যুদ্ধটা হুট করে শুরু করবে, এটা হলো কৌশল, যাতে প্রথম ধাক্কায় ইরানকে ফেলে দেওয়া যায়। ইরান হুট করে আক্রমণ করবে না, ইরান অপেক্ষা করবে যে প্রথম দফায় ধাক্কায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কতটা ক্ষতি করতে পারে, আর কাকে কাকে ধ্বংস করতে পারে, কাকে কাকে মেরে ফেলতে পারে এবং কোন কোন স্থাপনায় আঘাত করতে পারে, তারপর ইরান জবাব দেবে। এটাই হচ্ছে কৌশল। এবং ইরান যদি শুরু করে তাহলে আবার পুরো বিশ্ব তখন ইসরায়েল এবং আমেরিকার পক্ষে যাবে এবং বলবে যে ঠিক আছে তোমরা এখন করো। তখন আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালালেও সেটাকে বৈধতা পাবে। কিন্তু ইরান আক্রান্ত হলে তখন অন্যরা মিনমিন করে প্রতিবাদ করবে এবং তার জবাবে ইরান যদি যুদ্ধ করে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে হামলা করছে তার একটা বৈধতা পাবে। এই হচ্ছে খেলা। এর সঙ্গে আবার যুদ্ধ হতে পারে। ইতালি এবং স্পেন থেকেও সেনা সরানোর আভাস, অর্থাৎ সেখান থেকে সেনা নিয়ে চলে আসবে। সেখানে বলছে যে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এই সংক্রান্ত আলোচনা বিষয়ে আমি এবং হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না। ট্রাম্প বলছেন যে ইরান একটি সমঝোতা পৌঁছাতে আগ্রহী, তবে যুদ্ধ শেষ পর্যন্ত কবে থামবে তা নিশ্চিত না করলেও তিনি দাবি করেন এই সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে। ভাবনা এমন যে ঠিক আছে আলোচনাটা চলুক আর হামলাও চলতে থাকুক পাল্টাপাল্টি, অনেকটা ওই লেবাননের মতো যুদ্ধবিরতিও আছে, আবার তার মধ্যে হচ্ছে যুদ্ধও চলতেছে। মানে যখন স্বাক্ষর হয়েছে তার কয়েক ঘন্টা পর থেকেই ইসরায়েল সেখানে একটা নিজেদের মতন করে দক্ষিণ লেবাননের একটা বড় অংশ দখল করে তারা ওইটাকে বলতেছে এটা বাফার জন্য এবং এটা যুদ্ধ চলবে, কাছাকাছি কেউ আসলে তাকে আঘাত করবে, এটা নাকি এটাই যুদ্ধবিরতি। তো ওইরকম হয়তো একটা ইরানের হবে যে না ঠিক আছে আলোচনা চলতেছে আর ওটা তো করতেই হবে, কারণ এটা হলো বিপজ্জনক, ওইটাকে থামাইতে পারলে জিনিসটা কেমন দাঁড়াবে। তিনি বলছেন ইরান নিয়ে মন্তব্যের জেরে জার্মান থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণার মাত্র একদিন পরেই জার্মান থেকেও সেনা কমায় নিয়ে আসবে এবং বলছে ইতালি স্পেন থেকেও সেনা সরবেন কিনা। জয় বলেন সম্ভবত তিনি তেমনটা করবেন। বলছে যে চলতি বছর যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপ হবে তাতে ইরানের অংশগ্রহণের কথা বলেন। তিনি বলেন ইরান এই বিশ্বকাপে অংশ নিলে তার কোনো আপত্তি নেই। মানে নানা রকম খেলাধুলা আর কি। দেখা গেল যে মানে ইরানে খেলতে গেল পুরো ইরানের টিমে ধ্বংস করে দিল, বলে যে ওদের মধ্যে সব হলো ইরানের এজেন্ট, ওরা আমাদেরকে ক্ষতি করতে পারতো। যা করবে তাই মানে ট্রাম্প আমেরিকার উপরে কে কথা বলবে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোকে নতুন করে জ্বালানি, খাবার এবং গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করেছে মার্কিন সামরিক বাহিনী। এই খবরটা প্রমাণ করে যে যুদ্ধের আবার প্রস্তুতি পূর্ণ মাত্রায় নেওয়া হচ্ছে। এখন কখন কিভাবে হবে সেটা এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। এটা ট্রাম্পের এছাড়া যেহেতু আলোচনার টেবিলেও সে জয়যুক্ত হয় নানান চেষ্টা করলেও ইরান যেহেতু ওই ফাঁদে পা দেয়নি, অর্থাৎ আমেরিকার শর্ত মানেনি, এখন যুদ্ধ করা ছাড়া সম্ভবত আর উপায়ও নেই, কারণ কোনো দিক থেকে কোনো কুলায় উঠতে পারতেছে না, এই সংকটের সমাধান আর করতে পারছে না। ফলে এখন এই যুদ্ধ করে আরো চাপ তৈরি করে একদিকে অবরোধ অন্যদিকে যুদ্ধ করে যদি ইরান উপকার হয় এবং আলোচনা টেবিলে আসে সেটাই হয়তো শেষ চেষ্টা হিসেবে আবার আরেকটা যুদ্ধ হতে পারে। দর্শক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা যখন তেহরানের আকাশ বিদীর্ণ করেছে তখনও গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হিসাব মিলিয়েছেন দেদারসে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, যুদ্ধের পর যুদ্ধ, 4 দশকেরও বেশি সময় ধরে পশ্চিম যা দিয়ে ইরানকে হাঁটু গেড়ে বসাতে চেয়েছে তার কোনোটি কাজ করেনি, বরং উল্টোটা ঘটেছে। যুদ্ধ যত গভীর হচ্ছে ইরানের বিকল্প অর্থনৈতিক কাঠামো তত মজবুত হচ্ছে। কিভাবে? সেই গল্পটা ঠিক যতটা অবাক করা ততটাই রোমাঞ্চকর। নিষেধাজ্ঞা আসলে কার বিরুদ্ধে কাজ করে? এই প্রশ্নটা সমাজ বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে করে আসছেন। উত্তরটা বরাবরই এক, সাধারণ মানুষের বিরুদ্ধে। যে সরকারকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেই সরকার ক্ষমতা ছাড়ে না, সেই চাপ গিয়ে পড়ে রাস্তার মানুষের উপর, ওষুধের দামে, খাবারের সংকটে, মুদ্রার অবমূল্যায়নে। কিন্তু যুক্তরাষ্ট্র সেই সতর্কবার্তা কখনো কানে তোলেনি। নিষেধাজ্ঞার ব্যবহার কেবল বেড়েছে। একটা হাতিয়ার যখন বারবার ব্যবহার হয় সেটা ভোঁতা হয়ে যায়। ইরানের উপর এখন যে যুদ্ধ চলছে সেটা আসলে সেই আত্মনির্ভরশীলতার সীমাটা দেখিয়ে দিচ্ছে। আর ইরান সেই ভোঁতা ধারের ফাঁক গলে বেরিয়ে একটি সম্পূর্ণ নতুন অর্থনৈতিক মহাবিশ্ব তৈরি করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মূল হাতিয়ার হলো ডলার। বিশ্বের প্রায় সব বড় বাণিজ্য ডলারে হয়, তাই কোনো দেশকে ডলারের লেনদেন থেকে বাইরে রাখা মানে তাকে বৈশ্বিক অর্থনীতি থেকেই কেটে দেওয়া। এটাই ছিল পশ্চিমের মূল কৌশল। কিন্তু ক্রিপ্টোকারেন্সি সেই সমীকরণ বদলে দিয়েছে। বিটকয়েন কারো নিয়ন্ত্রণে নেই, কোনো কেন্দ্রীয় ব্যাংক নেই, কোনো সরকার নেই। টিথারের মতো স্টেবল কয়েন কেউ চাইলে ফ্রিজ করতে পারে, কিন্তু বিটকয়েন পুরোপুরি বিকেন্দ্রীকৃত।
কেউ চাইলেই এটাকে আটকাতে পারবে না। ইরান গত কয়েক বছরে এই বিষয়টা বুঝে গেছে এবং নিজের আর্থিক লেনদেনের জন্য ক্রিপ্টোর উপর ব্যাপকভাবে নির্ভর করতে শুরু করেছে। সংখ্যাটা দেখলে চমকে যেতে হয়। ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইন অ্যানালাইসিসের তথ্য বলছে 2024 সালে নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষগুলোর কাছে ক্রিপ্টো প্রবাহ ছিল $5,900 কোটি। মাত্র এক বছরে সেটা 694% বেড়ে $15,400 কোটি পৌঁছে গেছে। আর এর বড় অংশের গন্তব্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। শুধু এক প্রান্তিকেই IRGC পেয়েছে $300 কোটি। ইরান এই ক্রিপ্টো জমিয়ে সেটাকে চীনা মুদ্রায় রূপান্তর করছে, তারপর সেই অর্থ দিয়ে কিনছে রুশ পণ্য, চালাচ্ছে এশিয়ার বাজারে বাণিজ্য। ডলারের ছায়া পর্যন্ত নেই কোথাও। এই গল্পের সবচেয়ে অবাক করা অধ্যায় হলো হরমুজ প্রণালী। বিশ্বের 20% জ্বালানি তেল ও LNG এই সরু পথ দিয়ে যায়। প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে ইরান যা করেছে তা রীতিমতো অভূতপূর্ব। ট্রানজিট মাসুল চালু করেছে প্রতি ব্যারেলে অন্তত $1, কিন্তু এই টাকা ডলারে নয়, দিতে হবে বিটকয়েন বা রেনমিনবিতে। চেইন অ্যানালিসিসের তথ্যে দেখা গেছে অনেক জাহাজ কোম্পানি সেই মাসুল দিয়েছে। মুখে যাই বলুক, কাজে সবাই মেনে নিয়েছে। পারস্য উপসাগরে এখন প্রায় 17.5 কোটি ব্যারেল তেল আটকে আছে বিভিন্ন ট্যাঙ্কারে। এই প্রণালী আবার খুললে শুধু মাসুল থেকেই বিপুল রাজস্ব আসবে। যুদ্ধের একটা চেক পয়েন্ট পরিণত হচ্ছে বিকল্প বাণিজ্যের কেন্দ্রে। ইতিহাসে এরকম উদাহরণ বিরল। বিটকয়েন আর রেনমিনবির বাইরেও ইরানের আরেকটি হাতিয়ার আছে, হুন্ডি বা হাওয়ালা। শতাব্দী পুরনো এই ব্যবস্থায় টাকা কোথাও যায় না, শুধু হিসাব যায়। দালালের মাধ্যমে দেশ থেকে দেশে লেনদেন সম্পন্ন হয়, কোনো ব্যাংক লগে কিছু লেখা হয় না। ইরানের ক্ষেত্রে ব্যাপারটা আরও পরিশীলিত। শেল কোম্পানি বা ভুয়া প্রতিষ্ঠানের নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে দালাল বসিয়ে রাখা হয়েছে। ইরানের নাম কোথাও নেই, অথচ লেনদেন হচ্ছে। এখানে আরেকটি চতুর বিষয় আছে। প্রতিবেশী দেশগুলোর এই নেটওয়ার্কে নিজেদের স্বার্থ আছে, কমিশন, কর্মসংস্থান, ব্যবসার সুযোগ। ফলে তারা নিজেরাও এই ব্যবস্থার অংশীদার হয়ে পড়ছে। হুন্ডি কেবল ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করছে না, এটা একটা আঞ্চলিক কাঠামো তৈরি করছে, যেখানে পশ্চিমের নজর পৌঁছানো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। ডলার ছাড়া কেনাবেচা মানে কি হুন্ডি বা ক্রিপ্টো? না, আরও একটি পথ আছে, যেটা সনাতন শোনায় কিন্তু ভয়ঙ্কর কার্যকর: পণ্য বিনিময় বা বার্টার। 2021 সালে শ্রীলঙ্কা ইরানের কাছ থেকে তেল কিনেছিল। সেই ঋণ শোধ করছে চা রপ্তানি করে। পাকিস্তান ও ইরানের মধ্যে আলাদা বার্টার চুক্তি আছে। ভারত ভাবছে চালের বিনিময়ে ইরানি তেল নেবে কিনা। রাশিয়ার সঙ্গে বিভিন্ন শিল্পপণ্যের বিনিময় বাড়ছে। এই প্রতিটি লেনদেনে ব্যাংকিং চ্যানেল নেই, ডলার নেই, আর মার্কিন নিষেধাজ্ঞার ভয়ও নেই। ইরান এখন হরমুজে যে টোল নিচ্ছে সেটাকেও পণ্যে রূপান্তর করে এশিয়া ও ইউরোপের বাজারে পৌঁছে দেওয়ার কথা ভাবছে। একটি সামরিক চেকপয়েন্ট হয়ে উঠছে বিকল্প বাণিজ্যের কেন্দ্র। এই ধারণাটা এমনকি 10 বছর আগে কেউ কল্পনাও করেনি। সৎভাবে বলতে গেলে ডলার রাতারাতি শেষ হয়ে যাবে না। বিশ্বের 80% তেল লেনদেন এখনো ডলারে। বৈশ্বিক রিজার্ভের 57% ডলার। সেই তুলনায় রেনমিনবির হিস্সা মাত্র 2%। কিন্তু প্রশ্নটা আধিপত্যের না, প্রশ্নটা দিকের। 2024 সালে চীনের মোট বৈদেশিক বাণিজ্যের 30% হয়েছে রেনমিনবিতে। এটা কয়েক বছর আগেও অবিশ্বাস্য ঠেকত। হরমুজ টোল ব্যবস্থা অনেক কোম্পানিকে বুঝিয়ে দিয়েছে ডলারের উপর নির্ভরশীলতা কতটা বিপজ্জনক হতে পারে। যে দেশগুলো দীর্ঘদিন ধরে এই সুবিধা মেনে নিয়েছিল তারা এখন সরাসরি ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে। বিশ্লেষকরা এই নতুন কাঠামোর নাম দিয়েছেন এক্সিস অব ইভেশন বা এড়ানোর অক্ষ। ইরানের পরিকাঠামো ভেঙে দেওয়ার বদলে যুদ্ধটা সেই পরিকাঠামোকে আরও আন্তর্জাতিক করে দিয়েছে। যুদ্ধের নির্মাতারা যা ভাবেননি তাই ঘটছে। ইরানকে একঘরে করতে গিয়ে যুক্তরাষ্ট্র আসলে এমন একটি ব্যবস্থাকে ত্বরান্বিত করছে যা তাদের নিজের সবচেয়ে বড় হাতিয়ারকেই ভোঁতা করে দিচ্ছে। দীর্ঘমেয়াদে হয়তো ইরান রাষ্ট্রটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে সেই বৈশ্বিক নিষেধাজ্ঞার পদ্ধতিটি যার উপর ভর করে পশ্চিম এতদিন পৃথিবীকে নিজের মতো চালিয়েছে।